আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ধরনের দুর্নীতির তথ্য দেব, যে তথ্যটা এখনো পর্যন্ত আপনারা কেউই হয়তো শোনেননি। আপনারা ইতিমধ্যেই প্রায় গোটা পশ্চিমবঙ্গবাসী অন্তত সহমত হবেন যে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি এই দুটো সম্পৃক্ত হয়ে গিয়েছে। এই দুটোকে একে অপর থেকে আলাদা করাটা কঠিন। কিন্তু যে ধরনের দুর্নীতি এতদিন পর্যন্ত আপনারা শুনেছেন, গরু চুরি, কয়লা চুরি, নদীর বালি চুরি, চাকরি চুরি, মিড ডে মিলের টাকা চুরি, রেশনের চাল চুরি, ত্রিপল চুরি, যত রকমের মনে করতে পারবেন, এই লিস্টটা ক্রমাগত বাড়তেই থাকবে। কিন্তু আজকে আপনাদের বলবো, আমি যে চুরির কথাটা আজকে আপনাদের সামনে বলতে চলেছি, এই চুরিটা আপনারা আগে কখনো শোনেননি। অর্থাৎ নতুন আরো একটা চুরির অধ্যায়, যেটা জানি না কবে থেকে হচ্ছে, কিন্তু প্রকাশ্যে এলো গতকাল। এবং এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, এই চুরিটা নাকি এতটাই গভীর এবং এতটাই নাকি বড়, সেটা অন্যান্য যে চুরিগুলো নিয়ে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীর মাথা ব্যথা, তার থেকেও নাকি অনেক বড় চুরি এটা হতে পারে, বা অনেক বড় দুর্নীতি এই ক্ষেত্রেও হতে পারে। একটা ছোট্ট টিপ অফ দ্য আইসবার্গ সামনে এনেছেন গতদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তিনি যে তথ্যটা গতকাল সামনে এনেছেন, সেটুকু শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই দুর্নীতিও ঠিক কতটা গভীর। আর এই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। তথ্য দেওয়ার আগে প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন তো, কেন এই রাজ্য সরকারকে আমরা রেখে দেব? কোন দিকটা এরা আমাদের নিশ্চিত করছে? যেভাবে আরজি কর কাণ্ডের পর থ্রেট কালচারটা সামনে এসে গিয়েছে, এবং সেটা যে শুধু ডাক্তার সমাজে থ্রেট কালচার চলছে এমন নয়, সিইএসসিতেও এমনকি থ্রেট কালচার চলছে। আগামী দিনে সেই তথ্যও আপনাদের সামনে আনবো। এবং আপনারা যতগুলো সার্বিক দিক দেখতে পারেন, প্রায় প্রত্যেকটি দিকে এই শাসক দলকে কিন্তু প্রশ্ন করা যায়। চুরির দিকটা যদি বাদও দিয়ে দেন, তা সত্ত্বেও দেখবেন যে এমন কোনো একটা দিকে শাসক দল আমার, আপনার বা আমাদের ভবিষ্যতের জন্য ভালো করেছে, এমন নিদর্শন বোধহয় আমরা খুঁজে পাবো না। আপনাদের প্রথমেই শোনাতে চাইবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন। তিনি বলছেন, যেমন একটা চুরি, চুরিটা হচ্ছে জিএসটি চুরি। বললাম আপনাদের কখনো শোনেননি এর আগে জিএসটি চুরি, সেটা আবার কিরকম ভাবে হয়, কিভাবে সেই জিএসটি চুরি করতে হয়। তার কারণ আমরা এতদিন পর্যন্ত জানতাম যে যে সমস্ত বিভিন্ন ট্যাক্সেশন ছিল, সেগুলোকে সরলীকরণ করার জন্যই কেন্দ্রীয় সরকার এই জিএসটি প্রথা নিয়ে এসেছিল। এবং তাদের একটা লক্ষ্য ছিল, যেভাবে মানুষ কর ফাঁকি দেয় বা ট্যাক্স নিয়ে অন্যান্য দুর্নীতি হয়, জিএসটির ফলে এই দুর্নীতি আটকানো যাবে। আপনাদের দেখাতে চাইবো আমাদের এই রাজ্য সরকারের আমলে সেটাও পর্যন্ত সুরক্ষিত নয়। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের দুটো পার্টে শোনাবো। প্রথম পার্টটা আপনারা শুনুন, সেখানে আপনারা বুঝতে পারবেন কি ধরনের চুরি, কারা এই চুরির সঙ্গে জড়িত। খুব স্বাভাবিকভাবেই বলে দিতে হবে না, শাসক দল ঘনিষ্ঠ কেউ কেউ চুরির সঙ্গে জড়িত। এবং দ্বিতীয় পার্টে শোনাবো যে চুরির গভীরতাটা ঠিক কতটা, কি বিপুল পরিমাণে চুরি হয়েছে, সেটাও আপনাদের শোনাবো। আগে শুনুন সুকান্ত মজুমদারের প্রথম বক্তব্যটা, সেটাই মাথা ঘুরিয়ে দিতে পারে। শুনুন। শিক্ষা ব্যবস্থা বাদ যায়, খাদ্য বাদ নেই, কোনো জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির ছোঁয়া নেই, এরকম হতে পারে না। সেরকমই একটি দুর্নীতি, যা অন্যান্য দুর্নীতির থেকে অনেকটা বড় দুর্নীতি, সেই দুর্নীতি আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। ভিজিবল আপনারা দেখতে পাবেন যে দুর্নীতি কাকে বলে। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। উত্তরবঙ্গে দিয়ে, আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম, আপনারা জানেন, উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটির চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে, কোটি কোটি টাকা লুট হচ্ছে। এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি, ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি,
সেই জিএসটি চুরি হচ্ছে, সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ আপনারা সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেই ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন যে বলছিলাম, সেই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল। শুনলেন বন্ধুরা, একেবারে নতুন একটা চুরি, জিএসটি চুরি কিভাবে হয় সেটা সুকান্ত মজুমদার ব্যাখ্যা করলেন। যে উত্তরবঙ্গে যে সমস্ত পণ্যবাহী লরি বা ট্রাক যেগুলো যায়, সেই প্রত্যেকটি পণ্য তিনি একটা জায়গায় বলছিলেন যে জুতো থেকে আলকাতরা বা যে কোনো জিনিস যেটাই উত্তরবঙ্গ দিয়ে পাস হবে, সেই সমস্ত পণ্যবাহী ট্রাক বা লরিকে একটা ফেক জিএসটি চালান বা ফেক জিএসটি ভাউচার ইস্যু করা হয়। তৃণমূল ঘনিষ্ঠ দুই ব্যক্তির তিনি নাম করলেন, একজনের নাম ধীরাজ ঘোষ, একজনের নাম বিনয় বর্মন। এই ঠিক যেমন সন্দীপ ঘোষকে আমরা আগে কেউ চিনতাম না, তিনি যে এত বড় দুর্নীতির মাস্টার মাইন্ড ছিলেন আমরা ঠিক যেমন কেউ জানতাম না। দেখুন আবারও দুটো নতুন নাম চলে আসলো, ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন। সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী এনারা হচ্ছেন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। ডেফিনেটলি আমার কাছে কোনো ছবি বা পরিচয় কিছু নেই, তাই আপনাদের কাছে দেখাতে পারলাম না, বক্তব্যটা শুধু কানে শুনুন। এবং সুকান্ত মজুমদার বলছেন যে যে সমস্ত লরি বা ট্রাক পণ্যবাহী সেগুলো পাস করে, এদের কাজ হচ্ছে তাদেরকে একটা ফেক জিএসটি ভাউচার ইস্যু করা। আদতে সেই জিএসটির মাধ্যমে এই আমার আপনার ট্যাক্সের টাকাটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের কাছে যাচ্ছে না, এটা এই ধীরাজ এবং বিনয়দের পকেটে চলে যাচ্ছে। অর্থাৎ একেবারে জিএসটি কে বাইপাস করে নতুন আরো একরকম একটা চক্র, যেখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে জিএসটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমনকি স্টেট গভর্নমেন্টের কাছে পৌঁছানোর কথা ছিল, সেটাই কিন্তু দেখুন বেআইনিভাবে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত কোনো কোনো লোকের কাছে। জানি না নিশ্চিতভাবে ওই একইভাবে ওপর মহলের কাছেও এই ভাগ পৌঁছে যায় কিনা সেটা বলতে পারবো না, কিন্তু মডেলটা মোটামুটি সেম। এবং দেখুন এটা একটা নতুন দুর্নীতি, আশা করি আপনারা এর আগে এই দুর্নীতির কথা শোনেননি। এবং এই যে বিপুল পরিমাণের টাকা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে বঞ্চিত করা হচ্ছে, তার পরিণাম হিসাবে আপনারা জানেন যে জিএসটিতে কন্ট্রিবিউট বাবদ ক্রমাগত পশ্চিমবঙ্গ নিচের দিকে নামতেই চলেছে। একটা সময় দেশের 10% কন্ট্রিবিউট করত গোটা পশ্চিমবঙ্গ, সেখানে আজকে সেটা নেবে 4 থেকে 5%, অর্থাৎ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার বুঝতে পারছেন যে কেন নেমে এসেছে, তার কারণ এই যে পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষের আমার আপনার টাকাগুলো যেগুলো সংগ্রহ করা হচ্ছে, সেগুলো আসলে সরকারের কাছে পৌঁছাচ্ছেই না। জিএসটি নকল ভাউচারের মাধ্যমে আসলে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কোনো ব্যবসায়ীর বাড়িতে বা ব্যবসায়ীর কাছে সেই টাকাগুলো পৌঁছে যাচ্ছে। সুকান্ত মজুমদার একটা জায়গায় বলছিলেন যে এই দুর্নীতিটা নাকি এত বড় দুর্নীতি, বাদবাকি যে কোনো দুর্নীতিকে সেটা চাপা দিয়ে দিতে পারে। শুধু যে তিনি মুখের কথা বলেছেন এমনটা নয়, তিনি প্রমাণও দিয়েছেন। পরবর্তী পর্যায়ে এবার যে বক্তব্যটা আপনাদের শোনাবো, সেখানে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এই দুর্নীতিটা কত বড় দুর্নীতি। কারণ এই যে ধীরাজ ঘোষের নাম করলেন সুকান্ত মজুমদার, তার নাম অতীতে আমরা কখনো শুনিনি। ওই ঠিক যেমন সন্দীপ ঘোষ বলুন কিংবা এনামুল বলুন কিংবা সাইগল বলুন, যাদের নাম পশ্চিমবঙ্গের মানুষ জানতো না একটা সময় পর্যন্ত, কিন্তু দুর্নীতি সামনে আসার পর গোটা পশ্চিমবঙ্গবাসী জেনে গিয়েছে, তেমনি জানি না আগামী দিনে এই ধীরাজও বোধহয় তাদের মধ্যে আরো একজন হয়ে উঠতে চলেছেন। তিনিও আরো একজন বড় দুর্নীতিবাজ, অন্তত সুকান্ত মজুমদারের দাবি অনুযায়ী। এবং যে সুকান্ত মজুমদার শুধুই মুখে কথা বলেছেন এমনটা নয়, এই ধীরাজ ঘোষ এই সমস্ত যে জিএসটির দুর্নীতি করে কোটি কোটি টাকা দিনে আয় করছেন, সেই কোটি কোটি টাকা রাখবেন কোথায়? সেই টাকা তিনি নাকি বিভিন্ন জায়গায় জমি কিনে বেড়াচ্ছেন। এতই নাকি জমি কিনে বেড়াচ্ছেন, সুকান্ত মজুমদার বললেন যে জানি না এই কালীঘাটের যে 35টি প্লটের কথা বলা হয়, তার থেকেও সম্পত্তিতে এই ধীরাজরা বেশি বড়লোক কিনা সেটা সন্দেহের বিষয়। এবং তিনি বললেন এখনো পর্যন্ত তারা যা তথ্য জানতে পেরেছেন, 400টি জমি রয়েছে এই ধীরাজ ঘোষদের নামে। 400টা জমি, তার মধ্যে 140টা ডিড ইতিমধ্যেই কিন্তু বার করে ফেলেছেন সুকান্ত মজুমদার, এবং সেটা গতদিনে সাংবাদিক সম্মেলনের টেবিলে তিনি ওই ডিডগুলোর কপি নিয়ে এসেছিলেন। ভাবতে পারছেন যে 140টা ডিড তিনি সামনে নিয়ে এসেছেন এবং 400টা জমির ডিড রয়েছে। যে ধীরাজ ঘোষ বিশাল কোনো বিজনেসম্যান বলে আমরা কেউই জানি না, তিনি দেখুন একজন অনামী কোনো একটা ব্যক্তি হয়ে শুধুমাত্র এই তৃণমূলের দাক্ষিণ্যে একেবারেই বিঘার পর বিঘা নাকি তার সম্পত্তি, 400টা ডিড রয়েছে তার নামে, এবং তার মধ্যে 120টা ডিড
সুকান্ত মজুমদার গতদিনে সাংবাদিক সম্মেলনে সেই ডিটগুলো হাজির করেছিলেন এবং বলেছিলেন আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা তুলে নিন, দেখবেন যে ওই প্রত্যেকটা ডিডের নাম হচ্ছে এই ধীরাজ ঘোষের নামে। এবং তিনি আরো একটা মারাত্মক কথা বললেন, যেটা আরো বড় বেআইনি এবং গুরুতর অপরাধ। সুকান্ত মজুমদার বললেন, এই যে জমিগুলো হাতিয়ে নেওয়া হয়েছে, সেই জমিগুলো এমনকি যারা আদিবাসীরা রয়েছেন তাদের কাছ থেকেও জমি হাতিয়ে নেওয়া হয়েছে। সেটা আরো একটা বিরাট বড় অপরাধ আইনের চোখে, এবং সেই কাজটা পর্যন্ত করেছেন। অর্থাৎ অর্থাৎ এই যে জিএসটিতে চুরি করে যে টাকা পেয়েছেন, সেই টাকাটা জমিতে ইনভেস্ট করেছেন, এবং জমিতে ইনভেস্ট করেছেন শুধু তো সৎ উপায়ে কিনে নয়, লোককে ধমকে চমকে এবং গরিবদের কাছ থেকে, বিশেষ করে আদিবাসীদের কাছ থেকে জমি একেবারেই গায়ের জোরে হাতিয়ে নিয়েছেন। আসুন দ্বিতীয় পর্বটা আপনারা শুনুন, হয়তো বুঝতে পারবেন যে দুর্নীতির গভীরতাটা ঠিক কত দূরে। শুনুন সুকান্ত মজুমদারের এই বক্তব্যটা শুনুন। এবং বিনয় বর্মন যে বলছিলাম, সেই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল, একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছি। এই একটা দলিল, শ্রী ধীরাজ ঘোষ সন অফ দেবব্রত নাথ ঘোষ, এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামের। আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন। আমি একটা সূচি তৈরি করেছি, যে ধীরাজ ঘোষ, এই যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি, পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, তাতে জমির শ্রেণী, জমির পরিমাণ, জমির অংশ এবং তার মালিককে, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি, সেই জমি ওনার হাতে চলে গেছে। এই একটা লিস্ট আমরা পেয়েছি, মোট 400 খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি। ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের। তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের, এরা এই দালালির কাজটা করে। তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র, তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম। এই যে দেখুন, প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে। নকশালবাড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, মাটিগাড়া, প্রত্যেকটির প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, জিএল নাম্বার, সমস্ত কিছু দেয়া আছে। সব আলাদা আলাদা, শুধু একটা জায়গাতেই কমন, সেটা হচ্ছে পারচেজার, কে কিনছেন। সবগুলোতে ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ। এবং দেখুন এই চক্র কিভাবে কাজ করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ধীরাজ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন, তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার। তার স্ত্রী, ধীরাজ ঘোষের স্ত্রী, মাটিগাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে। পুরো বিষয়টা ইডি, সিবিআই এবং আরআইকে আমি মৌখিকভাবে জানিয়েছি, এবার অফিসিয়ালি জানাবো। এবং এই যে এই টাকার হিসেব, যদি এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয়, এতগুলো ল্যান্ডের মালিক, যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন, যে কোনো জায়গাতে, ও আরো আছে, ওইদিকে ওপাশে আরো আছে, যতগুলো দলিল, একের পর এক দলিল, কত দলিল লাগবে আমি জানি না। এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই 35খানা প্লটের থেকে কম না বেশি, কিন্তু আমি জানি না ধীরাজ বাবু কত বড় শিল্পপতি। পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর, তারও এত ল্যান্ড আছে কিনা আমার অন্তত পক্ষে সন্দেহ আছে। এবং একজন ফোরের যদি এই সম্পত্তি হয়, তাহলে এই ফোরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে নেতারা যারা টাকা পাচ্ছে, তাদের কাছে কত কোটি টাকা এসেছে। এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের লস, কারণ আপনারা জানেন জিএসটির একটা পোর্শন কেন্দ্র সরকারের কাছে যায়, কেন্দ্র সরকারের কাছে লস। এবং জিএসটি ধরার কাজটা দেখবেন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাস্তায় যদি 5 ঘন্টা, যে কোনো জেলায় যদি 5 ঘন্টা ঘোরেন, রাস্তায় থাকেন, অন রোড থাকেন, তাহলে একটা না একটা জিএসটির গাড়ি আপনি দেখতে পাবেন, জিএসটি ওয়েস্ট বেঙ্গল লেখা। তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য, কিন্তু ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। ধীরাজ ঘোষের মতো লোক এলে পরে কেমন যেন পিছলে চলে যাচ্ছে। যারা সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস উত্তরবঙ্গ দিয়ে পার হয়, আলকাতরা থেকে শুরু করে গুটকা পর্যন্ত, সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে। এবং এই ট্যাক্স চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অবধি পৌঁছচ্ছে। আজকে প্রথম পার্ট হলো, এখনো পিকচার अभी বাকি है।
এটা ট্রেলার দেখতে পাচ্ছি আমরা, এই মহিরুহ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সবগুলোকে যদি একটার উপর একটা রাখি আমাদেরকে এই বেঞ্চের উপর দেখা যাবে না, মানে আমরা ঢেকে যাব, এতটা দলিলের পরিমাণ একজন ব্যক্তির। আমি জানি না তিনি কত বড় শিল্পপতি বা কি, তার এই হচ্ছে জমির। তাও আমি কি বললাম, আমরা মাত্র 145 খানা জোগাড় করতে পেরেছি। শোনা যায় 400 খানা আছে, সেটা শুধু পশ্চিমবঙ্গে। এর পরেও বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত দক্ষ একজন প্রশাসনিক মুখ্যমন্ত্রী। দেখবেন যে যে কোনো দুর্নীতি নিয়ে আপনি যদি প্রশ্ন করেন, বলবেন যে আমি তো জানতামই না, এই যে এত কিছু ঘটছে আমি তো জানতামই না, এত দুর্নীতি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীও কিছু জানেন না, আমাদের রাজ্য প্রশাসনও কিছু জানেন না। অথচ দেখুন যে কলতান দাশগুপ্ত কোথায় কিনা বক্তব্য বলে দিয়েছেন, সেটা রাজ্য প্রশাসন ছেড়ে দিন কুণাল ঘোষ পর্যন্ত জেনে পড়ছেন, এবং কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী গ্রেপ্তারও হয়ে যাচ্ছে। মানে রাজ্য পুলিশ প্রশাসন কোথায় সক্রিয় হবেন আর কোথায় একেবারে বিরাট বড় ঘটনা দেখে নিষ্ক্রিয় ভূমিকা পালন করবেন, সেটা বোধহয় কোনো প্রশাসনের নির্দেশে তারা ঠিক করেন কিনা বলতে পারবো না। আর তা যদি না হয় তাহলে বলতেই হয় যে একেবারেই অদক্ষ একজন প্রশাসনের হাতে আমরা পড়েছি। এত চুরি, এত দুর্নীতি, কোথাও কেউ ভ্রূণাক্ষরে কোনো কিছু টের পান না। এবং দেখুন নতুন আরো একটা দুর্নীতি, জানি না আর কি কি দুর্নীতি রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের এই কমন পিপলের কোন কোন সম্পত্তি নিজেদের করায়ত্ত করে ফেলেছেন, এটা আমরা বলতে পারবো না। তবে দেখুন একটা জিনিস বিশ্বাস করি, যে এইভাবে জমি নিয়ে বা এইভাবে সাধারণ মানুষের সম্পত্তি নিয়ে হজম করাটা বোধহয় একটু কঠিন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে ততদিন নিশ্চিতভাবে সম্পত্তি আপনারা ভোগ করতে পারবেন, তা নিয়ে বিদেশ ঘুরে আসতে পারবেন, বিঘার পর বিঘা জমি কিনতে পারবেন, রিসর্ট কিনতে পারবেন, সবকিছুই পারবেন। কিন্তু আমার মনে হয় না যে এই সরকার পরিবর্তন হয়ে গেলে আপনারা এইগুলো হজম করে দিতে পারবেন, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। আমার মনে হয় না যে প্রশাসনের রক্তচক্ষুর আড়ালে আপনাদের এই মুহূর্তে পড়তে হচ্ছে না, রক্তচক্ষুর আড়ালে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যারা প্রশাসনকে সঠিক প্রশ্নটা করছেন, যারা প্রশাসনকে বলছেন রাজা তোর কাপড় কোথায়, তাদেরকেই রক্তচক্ষুর আড়ালে পড়তে হচ্ছে। আর অথচ আপনাদের মতো নেতা নেতৃত্বরা বা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এই সমস্ত লোকরা যারা দুর্নীতি করছেন, তাদেরকে নাকি আমাদের পুলিশ প্রশাসন ভ্রূণাক্ষরেও ধরতেই পাচ্ছেন না। আচ্ছা, আমি যদি ধরেই নিই যে সুকান্ত মজুমদারের এই তথ্যটা পুরোপুরি মিথ্যা, তাহলে পুলিশ প্রশাসন সেটা নিয়েও ব্যবস্থা নিতে পারেন যে সুকান্ত মজুমদার এই মানুষকে ভড়কানোর চেষ্টা করলেন, যে তথ্যটা তুলে ধরলেন সেটা সর্বৈব মিথ্যা, সেটা বলতে পারতেন। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো রাজ্য পুলিশ প্রশাসন তাদের অন্তত তদন্ত করা উচিত সুকান্ত মজুমদারের এই তথ্যগুলো নিয়ে, যে তথ্যগুলো তিনি দিলেন সেটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখবেন প্রশাসন কিছুই করবে না। সুকান্ত মজুমদার যদিও বললেন যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের মৌখিকভাবে তিনি বলেছেন, লিখিতভাবে তিনি এই অভিযোগগুলো জানাবেন। জানি না আগামী দিনে হয়তো দেখবেন আরো একবার ওই কোর্ট কেস হবে, তারপরে আবারও একটা সিবিআই তদন্ত, আবারও একটা দীর্ঘ তদন্ত, এবং তা নিয়ে আরো কিছু দুর্নীতি সামনে আসবে, আরো কিছু জমি উদ্ধার, আরো কিছু অ্যারেস্ট। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এর পরেও আমরা যদি ভাবি যে এই তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গ অচল, তাহলে সত্যি আর বলার কিছু নেই। নতুন একটা দুর্নীতির তথ্য সামনে আনলাম আপনাদের সামনে। কি বলবেন বন্ধুরা, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে কি মনে হয়, বা আগামী প্রজন্মের ভবিষ্যৎ সম্পর্কে পশ্চিমবঙ্গে থাকলে কি পরিণতি হতে পারে আমাদের, কি মনে হয় আপনাদের, লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।